সমৃদ্ধ এশিয়ার জন্য একটি স্পষ্ট রোডম্যাপ জরুরি। চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরির তাগিদ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনীতিতে লম্বা ছুটির প্রভাব না পড়ার আশ্বাস। মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আজ। মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। চাংখারপুলে হত্যার প্রতিবেদন জমা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত মন্তব্য করে আর্থিক সহযোগিতার বিষয়ে এই অঞ্চলের জন্য একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে এশীয় নেতাদের সহায়তা কামনা করেন তিনি। পাশাপাশি সকল ক্ষেত্রে এশিয়াকে সমৃদ্ধ করতে 4 প্রস্তাব উত্থাপন করেন প্রফেসর ইউনুস। মনিরুল ইসলামের প্রতিবেদন। ক্ষমতার পালাবদল সহ নানান কারণে বৈশ্বিক শাসন ব্যবস্থা ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের প্রবণতা। ঋণের বোঝা টেকসই না হওয়ায় মানবিক সংকট এবং উন্নয়ন সহযোগীদের কাছে রাজনৈতিক ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, উত্তেজনা। এমন পরিস্থিতিতে চলমান বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলন, যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এশিয়াকে এগিয়ে নিতে 1 দশক আগে নেওয়া পরিকল্পনা এখন অপ্রাসঙ্গিক। তাই আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা নিশ্চিতে মান্দাতা আমলের নীতি থেকে সরে আসার পরামর্শ দেন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর ইউনুস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ঝুঁকি মোকাবেলায় অনুদান ভিত্তিক বরাদ্দ চান তিনি। জলবায়ু সংকট মানবতার জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু দুর্যোগ সম্পর্কিত অর্থনৈতিক ক্ষতি 65 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলি উৎপাদনশীল খাতে বিনিয়োগ সীমিত করায় দেশীয় সম্পদ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়ন প্রয়োজন, যার অভিযোজন এবং প্রশমনের মধ্যে ন্যায়সঙ্গত বণ্টন থাকবে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলমান। এটি সম্পন্ন হলে মানুষের মৌলিক পরিবর্তন ঘটবে বলেও জানান প্রফেসর ইউনুস। ছাত্র জনতা বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্নির্ধারণ প্রত্যাশা করে। মানুষের আস্থা ফেরাতে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলি বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক রূপান্তর ঘটবে। রোহিঙ্গা সংকট ক্রমেই বাড়ছে। তাদের নিজ দেশে ফিরে যেতে এশিয়ার নেতাদের সহযোগিতাও চান তিনি। 7 বছরেরও বেশি সময় মিয়ানমারের বাস্তুচ্যুত 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত। আমরা উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত খরচ বহন করে চলেছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সংহতি প্রকাশ করে শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য এশীয় নেতাদের এক হতে হবে। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ঝাং জু, চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং সহ এশিয়ার রাষ্ট্রনেতারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে রেল ও সড়ক পথে, তবে উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তিতেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ঢাকার রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে ট্রেন। শিডিউলের ক্ষেত্রে একই চিত্র বাস টার্মিনালগুলোতেও, যদিও বাসে অল্প বিস্তর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মিলেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তার কথা জানায় র্যাব। সুরাইমনের রিপোর্ট। ঈদের বাকি হাতে গোনা 2-3 দিন। ইতিমধ্যে শেকড়ে টানে ছুটেছেন মানুষ, তবে উপচে পড়া ভিড় এখনো দেখা যায়নি।
ঈদ যাত্রায় চতুর্থ দিনেও ট্রেন যাত্রায় স্বাচ্ছন্দ্য। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে। ঝামেলাবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এবছর কোনো সমস্যা ফিল করছে না। ব্যবস্থাপনা মোটামুটি ভালোই। আমি নানা বাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগছে। র্যাব আছে, সেনাবাহিনী টহল দিতেছে, অনেক সুন্দর, ভালো আছে। সরকারি ছুটি শুরু শুক্রবার থেকে। সেদিন থেকে চাপ আরও বাড়বে। সেই ভিড় সামলানোর ক্ষেত্রেও প্রস্তুতি আছে রেল কর্তৃপক্ষের। যথেষ্ট চেকিং হচ্ছে, যেহেতু বিনা টিকিটে যাত্রী যেতে পারতেছে না, সেহেতু যারা ট্রেনে যাচ্ছে যাত্রীরা যাচ্ছে খুব রিল্যাক্সে যাচ্ছে তারা। শিডিউল জটিলতা না থাকলেও টিকিট কালোবাজারি নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট কালোবাজারি অনেক অংশে কমে গেছে, তবে শতভাগ কমে নেই। অনেক ভোগান্তি, মানে টিকিট কাটার সময় আর। ট্রেনের মতো বাস যাত্রায়ও নেই ভোগান্তি। মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে ঘড়ির কাঁটা ধরেই ছেড়ে গেছে পরিবহন। ঈদ মৌসুম ছাড়া যে ভাড়াটা ছিল নরমালি, সেই ভাড়াটা এখন তারা নিচ্ছে, কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না। এরকম কোনো চাপ নাই, হয়তো আগামীকালকে থেকে যাত্রী চাপ হইতে পারে। যদিও কাউন্টার সংশ্লিষ্টরা জানান টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। যাত্রী নাই টার্মিনালে, সেইখানে 1000 টাকার বেশিও গাড়ি ফুল করতে পারছি না। কর্তৃপক্ষ নির্দেশ যেভাবে দেওয়ার অতটুকু আমরা পালন করতেছি এবং সুস্থ সুশৃঙ্খলভাবে যাত্রীরা যাচ্ছে। এদিকে গাবতলী বাস স্ট্যান্ড পরিদর্শন শেষে র্যাব ৪ সিইও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, ঈদে ঘরমুখ মানুষের ঘরে ফেরা নিশ্চিতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারী গ্রুপকে যেন সক্রিয় হতে না পারে, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। আর ফাইনালি যদি কোথাও কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে, আমরা যেন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে হাজির হতে পারি। যে কোনো অভিযোগ খতিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। যদি অতিরিক্ত ভাড়া কেউ আদায় করে, সেক্ষেত্রে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঈদে টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বললেন, ঈদের ছুটি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতর ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা। এতে ফাঁকা হতে যাচ্ছে মহানগরী ঢাকা। বিগত সময়ে সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ এই আনন্দ আয়োজনে ব্যাঘাত ঘটিয়েছে। এবার তাই ঈদ আনন্দকে ফলপ্রসূ করে তুলতে দফায় দফায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরই ধারাবাহিকতায় শেষ দিবসেও ঈদকে প্রাধান্য দিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, ঈদের ছুটি ঘিরে রাজধানী সহ সারা দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। আর ঈদের এই লম্বা ছুটিতে অর্থনীতিতে কোনো স্থবিরতা সৃষ্টি হবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। না না না, না না, আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, কারণ আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা টিসিবির মাধ্যমে আমরা ইস্যু করেছি। বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার ও এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। আমরা 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর আজ। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। বেশি রমজানের পর যে কোনো বেজোর রাত শবে কদর হতে পারে, তবে 26শে রমজানের দিবাগত রাতে এই রজনী আসে বলে অভিমত আলেমদের। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অন্যান্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়। এই রাত ইবাদত বন্দিগির মাধ্যমে পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
জুলাই অভ্যুত্থানে আশুলিয়ার হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় 28 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আশুলিয়ার ঘটনা তদন্তের একটি ড্রাফট আগেই পাওয়া গেছে। এছাড়া চাঙ্কারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। তবে এরই মধ্যে প্রসিকিউশনের কাছে লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত সংস্থা। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে। ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। তথ্য ফাঁসের সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভারতে সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF এর এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সংস্থাকে পক্ষপাতদুষ্ট এবং ভুলভালে তথ্য উপস্থাপনার দায়ে আন্তর্জাতিক উদ্বেগের সংস্থা হিসেবে মনোনীত করার দাবিও জানিয়েছে ভারত। এর আগে মঙ্গলবার মার্কিন ওই সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ভারতে সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন। খেলার খবর। ফুটবল। বাংলাদেশের জার্সিতে খেলার পর এবার ক্লাব ফুটবল খেলতে বাংলাদেশ ছাড়লেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG207 ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। গত 25 মার্চ সিংলয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার, যদিও সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। এরপর বুধবার বিকেলে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় আসেন হামজা। ইংল্যান্ডের যাবার আগে জুনে বাংলাদেশে আসার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সমৃদ্ধ এশিয়ার জন্য একটি স্পষ্ট রোডম্যাপ জরুরি, চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। টেকসই অর্থায়ন ব্যবস্থার তৈরির তাগিদ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনীতিতে লম্বা ছুটির প্রভাব না পড়ার আশ্বাস। মহামানিত রজনী লাইলাতুল কদর আজ। মসজিদে মসজিদে ইবাদত বন্দিগিতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। চাঙ্খারপুলে হত্যার প্রতিবেদন জমা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।